ছিলাম ডক্টর তহিন মালিক, নির্বাচনের পরবর্তী সময়কাল আপনারা দেখছেন, আমরা দেখছি, দেশের জনগণ দেখছে, সরকার দেখছে, বিরোধী জোটে যারা আছে তারা সকলে দেখছে। যেটি ডক্টর করিমুল্লাহ স্যার বলার চেষ্টা করেন সেটি জানি না তিনি এই কথা দিয়ে কি ইঙ্গিত করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে নির্বাচনের পর্যবেক্ষণ থেকে কিন্তু অনেকে সরে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং কোনো ঢাক সেখানে ছিল না। এবং যেটি অভিযোগ এখন তোলা হচ্ছে 5,000 নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। একটা সময় আমরা শুনতাম যে যারা বিরোধী দলে ছিল সে সময় বিএনপি তার জোটরা কিন্তু এই নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল। আমরা এক ধরনের অফিসিয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এখন শুনলাম যে শুধুমাত্র এই দেশের রাজনৈতিক শক্তি নয়, একটা বিদেশি শক্তির অফিসিয়াল নামও এসছে। তো এই জায়গাটা আপনার বিশ্লেষণটা কি? না, উনি যেটা বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সংবেদনশীল, আবেগী, এটা আমরা তো দেখছি। উনি কিন্তু যখন একজন প্রধানমন্ত্রী হন, উনি যখন শপথ নেন সংবিধানের অধীনে, তখন ওনার অনুরাগ, বিরাগ, আবেগকে উনি বাসায় বাক্সবন্দী করে রাখেন। এ কারণে রাখেন কারণ 16 কোটি মানুষের ভবিষ্যৎ, 16 কোটি মানুষের ভাগ্য তার দুটা ঠোঁটের মাঝখানে নির্ভর করে। এটা খুব দায়িত্বশীল জায়গা। উনি আবেগ হয়েছেন, হিন্দি গান গেয়েছেন চুপকে চুপকে, বলতেই পারেন। কিন্তু একটা দেশের রাষ্ট্রদূত কিংবা একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, সেই রাষ্ট্রটার কিন্তু সার্বভৌমত্বের প্রতীক। এখন তাকে নিয়ে আপনি কটাক্ষ করবেন এবং সেই রাষ্ট্রের বিষয়গুলোকে আপনি প্রকাশ্যে আনবেন এবং বলবেন যে আমেরিকা আমাদের প্রতি নির্ভরশীল, ওরা আমাদের পোশাক নিবেই। বাস্তবতা কি তাই? মাত্র আমেরিকার আমদানিতে মাত্র 4.5% নিচে হচ্ছে বাংলাদেশ থেকে যায়। এটা তারা না নিলেই কি, কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক কিছু। এই 5%, আমাদের প্রায় 20-23 বিলিয়ন ডলারের ব্যবসা তাদের সাথে। তো এটা যদি ধরে নেন 10 যদি হয়ে যায়, আজকে যদি 10% হয়, বাংলাদেশে কোনো জায়গা খালি থাকবে না যেখানে গার্মেন্টস না করার মতো। তো এটা খুব ইম্পর্টেন্ট যে দেখেন সমস্যাটা হয়েছে কোথায়। উনি খেপেছেন, নিশা দেশাই খুব একটা ডিপ্লোম্যাটিক একটা স্টেটমেন্ট দিয়েছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার। না, ডক্টর তহিন মালিক তিনি খেপেননি, আশরাফের বক্তব্য ছিল তিনি সেখানে অ্যাড করেছেন। তো এটা উনি যখন এটা বললেন, তো নিশা দেশাই যদি এই কথা বলে থাকেন এবং আমেরিকা যদি বাধা দিয়ে থাকে, তাহলে তো সরকারের এই জায়গায় খেপার তো কোনো কারণ দেখা যায় না। এবং তাকে, আমেরিকাকে আপনি স্বাধীনতা বিরোধী বলবেন কিংবা রাজাকার উপাধি দিবেন, কিন্তু কদিন আগে তো আপনি চায়না থেকে ফিরে এসে বড় ধরনের জমজমাট প্রেস কনফারেন্স করলেন। চায়নাও তো আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে, কোথায় তাদেরকে তো আপনি রাজাকার বললেন না। সমস্যাটা হলো যখনই কেউ নির্বাচন নিয়ে কথা বলবে তখন এই সমস্যাটা হয়। নিশা দেশাই এসে যদি অন্য কিছু বলতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। আশরাফ সাহেব ওইভাবে তাকে 2 আনার মন্ত্রী বলতো না। আপনার একটা কথা খুব প্রচলিত একটা গল্প আছে ইয়াহিয়া খানের সময়, এটা সবাই জানে, একটু লোকশ্রুত একটা গল্প। ইয়াহিয়া খানের এক নাপিত ছিল। এই নাপিতটা তার বাসায় এসে তার চুলটা কাটতো। তো নাপিত যখনই তার চুল কাটতো তখনই সে তাকে বলতো যে নির্বাচন কবে দিবেন। তো এ পাশে দাঁড়িয়ে থাকা এডিসি সবসময় তাকে ধমক দিত যে বেটা, তুমি সবসময় যখন চুলটা কাটো তখন এই প্রশ্নই কেন করো, অন্য প্রশ্ন করতে পারো না? আর কি কোনো প্রশ্ন নাই? উনি তো এটা থেকে খেপে যায়, উনি তো রাগ করে, তুমি এই কথা কেন তাকে বলো? তো নাপিত বলে যে এটা আমি এই জন্য বলি, যখন আমি তাকে নির্বাচনের কথা বলি তখন তার চুলগুলা খারাপ হয়ে যায়, আমার কাটতে সুবিধা হয়। তো আমাদের সরকারের অবস্থায় তাই হয়েছে। আপনি যাই বলবেন না কেন, যখনই নির্বাচনের কথা বলবেন তখন তাদের চুল খারাপ হয়ে যায়। এই জায়গাটা তারা সহ্য করতে পারছে না। এখন সমস্যাটা হচ্ছে যে তারা যে জিনিসটাকে প্রোগ্রাম করতে চাচ্ছিল, লতিফ সিদ্দিকীকে কেন আনলো, এনে দেশটাকে একটা জঙ্গি দেখাবে, দেখে এই কার্ডটা খেলবে। এখন জঙ্গি কার্ড খেলার দেখার তো লোক নেই। তারা জঙ্গিটা দেখাতে চাচ্ছে কাকে? ইউরোপ আমেরিকাকে? তারা তো সরে গেছে। এখন ভারতকে কি দেখাবে? ভারত তো এটারই একটা প্রোগ্রামার। এখন তাদের কিন্তু ওই কার্ডটাও শেষ হয়ে গেল। এখন দেশটাকে হয়ে গেছে অবমাননার উপত্যকা, একটা উপত্যকা হয়ে গেছে অবমাননার। এখানে এমন কেউ নেই, ডক্টর ইউনূস থেকে শুরু করে এবিএম মূসা থেকে শুরু করে এমন কেউ নেই, একে খন্দকার পর্যন্ত তাদের দলের কিভাবে তাদেরকে অবমাননা করা হয়েছে। এই সরকারে এই অবমাননা এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এখন তারা দেখেন কোন স্তরে অবমাননা করছে। দেখেন একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের অমিল থাকতে পারে, পলিসিতে সমস্যা থাকতে পারে, ইভেন আমেরিকার শত্রু রাষ্ট্র থাকতে পারে। হুগো চ্যাভেজ বলেন, আপনি সাদ্দাম, গাদ্দাফি, মোবারক, এরা তো প্রত্যেকেই কট্টর আমেরিকা বিরোধী, কিন্তু তারাও কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করেনি।
কিন্তু আমাদের সৈয়দ আশরাফ সাহেব বলে দিয়েছেন। শুধু তাই না, উনি কাজের বুয়ার সাথে তুলনা করেছেন নিশা দেশাইকে। তো কাজের আমাদের কাজের না না আমাদের কাজের মার্কিন রাষ্ট্রদূতকে মজিনাকে মর্জিনা বলেছেন কাজের বুয়া। এখন আমাদের কাজের বুয়াও তো একটা পেশা, তাও তো এই জনগোষ্ঠীর লোক। সংবিধানে তো তাদের একটা প্রোটেকশন আছে। আপনি তাদের পেশাকে নিয়ে তো আপনি হেয় করতে পারেন না। আর আপনি কাকে করলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার, তার রিপোর্ট কিন্তু অনেকাংশে নির্ভরশীল আমাদের জন্য। এবং মজিনা যেহেতু চলে যাচ্ছে, যাকে রেখে যাচ্ছে, সে যে রিপোর্টটা দিয়ে যাবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এই যে 2 আনার মন্ত্রী বলা হয়েছে, দেখেন আমাদের প্রধানমন্ত্রী লন্ডন সফর করলেন, তাকে কে করলো? তাকে রাষ্ট্রদূত তাকে রিসিভ করলো। তারপর উনি গেছেন দুবাইয়ে করেছেন, সেখানে একটা সমাজ কল্যাণ মন্ত্রী তাকে রিসিভ করলো। সর্বশেষ উনি গেছেন মালয়েশিয়াতে, সেখানে একটা উপমন্ত্রী তাকে রিসিভ করলো। তো বিদেশিরা তো আমাদের মতো বেয়াদব না, তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী কয় আনার মন্ত্রী, তাদেরকে মুখে বলতে হয় না। তো এই যে ভদ্রতা বোধ রাষ্ট্রের, নিশা দেশাই যে কথাটা বলেছেন, এটা তো তাদের ব্যক্তিগত এবং দলীয়ভাবে তারা আঘাত পেয়েছে, কিন্তু তারা তো জনগণের স্বার্থে হয়তো বলেছে। এটা জনগণের স্বার্থে তো আঘাত লাগেনি, আঘাত লেগেছে তাদের স্বার্থে। এখন আমার আপনার ব্যক্তিগত স্বার্থের কারণে আমি 16 কোটি মানুষের ভাগ্যকে বিপর্যয়ের মুখে ফেলে দিব, এটা কিন্তু কঠিন বিষয়। এখন আজকে আমেরিকা দেখেন, কদিন আগেও মতিয়া চৌধুরী বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংকে কানে ধরে উঠা বসা করাবেন। তো আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইভেন UN, ইভেন আমাদের জাতিসংঘে যে সমস্ত শান্তিরক্ষী বাহিনী আছে, প্রত্যেকে কিন্তু আমেরিকার কথাই চলে, যেটা আমেরিকাতে একটা পরাশক্তি। আমাদের প্রধানমন্ত্রী কি বলেছেন যে 71-এ এখনকার অবস্থা এক না। তো 71-এ বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ যেমন এক না, 71-এ আমেরিকা এখনকার আমেরিকাও তো এক না। এটা তো ভাবতে হবে। আমেরিকা তো সমস্ত জায়গায় আপনার স্ক্রু লাগিয়ে দিয়েছে, ওরা জানে কোন স্ক্রু টাইট দিতে হয় কখন। না, সেক্ষেত্রেই এই স্ক্রু যাতে আমাদেরকে লাগিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সে কারণে হয়তোবা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সচেতন রয়েছেন এবং জনগণকেও তিনি একই ধরনের তার যে মত বিনিময় তিনি করে বোঝানোর চেষ্টা করছেন আমরা এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নিশ্চয়ই তার ব্যাখ্যা আছে, আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারছি না। গণতন্ত্রের রোল মডেল বলা হয় আমেরিকাকে, তাই তো গণতন্ত্রের রোল মডেল একটা শক্তিশালী দেশের পররাষ্ট্র মন্ত্রী। তাদের নিয়েও কিন্তু ডক্টর মালিক অনেক সমালোচনা আছে। তারা কিন্তু দেখেন লিবিয়া আজকে গাদ্দাফির আজকে কি পরিণতি তারা করেছে, ইরাকি তারা কি অবস্থা করেছে, আফগানিস্তান কি করেছে। যাও সে আমাদের সেই জায়গায়, কারণ আমাদের কদিন আগে যে মন্ত্রীরা বিয়ে করেছে, রেলমন্ত্রী, পত্রিকা যেটা দেখেন উনি বলেছেন বিয়ের পর আমার সাহস বেড়ে গেছে। তো এই ধরনের নির্বাচন করে, অবৈধ নির্বাচন করে যদি তাদের সাহস বিয়ে বেড়ে যায়, এবং ওই মন্ত্রী বলেছে সে পাল্লা একটা বিয়ে করবে, তো আমাদের রাষ্ট্রের চরিত্র যদি এরকম হয়ে যায়, এরকম অবৈধ কাজ করেও যদি সে আরেকটা বিয়ে করতে চায়, তাহলে তার জাতির জন্য দুর্ভাগ্য। আপনি সাদ্দামকে দেখেন কোরবানির ঈদের দিন কোরবানি করে ফেলেছে। আমরা তো চাই না এই জিনিস, কিন্তু একজনের মুখের কথায় আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই। এখন যদি অবরোধ দিয়ে যায়, আজকে যদি ইউরোপিয়ান ইউনিয়নকেও বলে দেয়, আপনি বোঝানোর চেষ্টা করছেন এই ধরনের বক্তব্যের কারণের জন্য আমাদের দেশের বা রাষ্ট্রের কোনো ক্ষতি হতে পারে কিনা। একটা জিনিস অসমর্থিত সূত্রে আমরা একটা শুনতে পেরেছি যে আজকালকের মধ্যে বোধহয় বাংলাদেশের হাই কমিশনারকে ওয়াশিংটনে তলব করা হবে, তলব করে জিজ্ঞেস করা হবে যেটা তোমরা কেন বলেছো। তো এটা তো হয়তো উনি থাকবেন না, উনি চলে যাবেন, কিন্তু 16 কোটি মানুষের তো বিপর্যয় নেমে আসবে। আজকে বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো হয়, ইরাকের মতো হয়, লিবিয়ার মতো হয়, ক্ষতিগ্রস্ত কে হবে? আমরা হব, সাধারণ মানুষরা। আমাদের পুরো পোশাক শিল্পের উপর নির্ভর করছে আমাদের পুরো অর্থনীতি, পুরো কাঠামো ভেঙে যাবে। আজকে শান্তিরক্ষী পুরো কাঠামো ভেঙে যাবে। ওয়ার্ল্ড থেকে আপনি বিচ্যুত হবেন, এই চায়না আর আপনি পূর্বমুখী নীতিতে আপনি ইন্ডিয়ার প্রতি নির্ভর করবেন, তারাও কি আমেরিকাকে ছাড়া তাদের আমরা পররাষ্ট্রনীতি চালাচ্ছে? আমরা আলোচনা শুনছিলাম, বিশ্লেষণ শুনবো, এবং আমার প্রিয় শিক্ষক ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ আপনিও আছেন। আমরা আসবো একটা বিরতিতে যেতে যাচ্ছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আপনারা দেখছেন ইন্টারনেট টাওয়ার ডেমোক্রেসি। এবার নিচ্ছে একটা বিরতি, আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাছে ফিরে আসবো।